অর্ধেক রাত্রে আমি ঘুমের থেকে কেমন যেন সজাগ করে দেখি আমার ভাই আমার উপর, তখন বলে ড্রেস আপ খুলতে, যেটাকে বলে নেকেট পোশাক। লোকরা এখানে বিয়ার খাচ্ছে। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম মনি। মনি, খুব সুন্দর একটা নাম। ফ্যামিলি সবাই আপনাকে মনি বলেই ডেকে থাকে, রাইট? জি জি। ওকে। মনি, হ্যালো 8920 নিশ্চয়ই শোনা হয়? হ্যাঁ, সবসময় প্রথম থেকেই। প্রথম থেকে আপনি হ্যালো 8920 শোনেন? জি। মাশাআল্লাহ। আপনি নিশ্চয়ই তাহলে জানেন যে আমরা প্রথমে শুরু করার আগে কিছু বেসিক ইনফরমেশন আপনার কাছ থেকে নিব, যেমন আপনার বয়স, আপনি কোথায় পড়েছেন ইত্যাদি। যদি আমরা, এবং ঢাকা শহরে কোথায় থাকেন একটু যদি বলে নিতেন। আমি থাকি টঙ্গীতে। হুম। আমার বয়স হচ্ছে 17 বছর চলতেছে। 17 বছর চলছে। হ্যাঁ, ওকে, আমি পড়াশোনা করছি টঙ্গীতেই। ঠিক আছে। তো আজকে আপনি আপনার জীবনের গল্প বলতে এসেছেন, কোথা থেকে আপনি শুরু করতে চান? প্রথম থেকে আমি আমার মায়ের কাহিনী থেকে শুরু করি। জি প্লিজ, একেবারে রিল্যাক্স, ফ্রেন্ডদের কাছে যেভাবে বলে ঠিক সেইভাবে আরামসে বলুন, কোনো সমস্যা নেই। আমরা সবাই মিলে আপনার কথা শুনবো। প্রথমে আমার আম্মু একজন ক্লিনিকের একজন, আপনার বলতে পারেন ডাক্তার ছিল, নার্স। জি। তারপর আমার আম্মু আমার বাবার সাথে, যেটা ছোট থেকে বিয়ে হয়, তখন আমরা ছোট ভাই বোন, আমি তখন যেটাকে বলে গর্বে ছিলাম। তারপর আমার আব্বুর সাথে আমার আম্মুর কিনে আর কি একটা মেয়ের সাথে, যেটাকে বলে ফিজিক্যালি রিলেশন করতে গিয়া আমার আব্বু আমার আম্মুকে বিয়ে করে। আমি ঠিক ঘটনাটা বুঝতে পারিনি, আপনি যদি একটু আমাদেরকে ধীরে জিনিসটা বুঝিয়ে বলতেন। মানে আপনার আব্বুর কি হলো আমরা ঠিক বুঝতে পারলাম না। আর কি আমার আম্মুর সাথে আমার আব্বুর বিয়ে হয়। হওয়ার পর আমার আব্বু মাছ ধরতে গিয়া একটা মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন হয়। মাছ ধরতে গিয়ে অন্য একটা মেয়ের সাথে আপনার আব্বুর শারীরিক সম্পর্ক হয়েছে। হ্যাঁ। হওয়ার পর গ্রামের লোকজন দেখে ফেলে, দেখার পর ওইখানে আর কি বিচার বসায়। বিচার বসার পর আমার আব্বু ওই মেয়েটাকে বিয়ে করে। বিয়ে করতে বাধ্য হয়? হ্যাঁ, বিয়ে করার পর আমার আম্মু তো এগুলো সহ্য করতে পারে না। তারপর দেখে যে ওই মেয়েটার সাথে আমার আব্বু বেশ একটা রিলেশন ভালো করতেছে, আমার আম্মুকে দেখতে পারে না। আমার ভাইয়া তখন হইছে, আমি তখন হয়তো পেটে, তো আমার আম্মুকে দেখতে পারে না। তো আমার দাদা কি করে, আমার আম্মুর নামে যত সম্পত্তি ছিল আমাদের ঢাকায় ওগুলো দিয়ে ফেলে আমার আম্মুকে। আচ্ছা আচ্ছা। তো দেওয়ার পর আমার বাবা ওইটা মাইনা নিতে পারে না, আর আমার আম্মু ওইটা মাইনা নিতে পারে না, ছোট মা যেটাকে বলে, উনি মাইনা নিতে পারে না। তো উনি আমার আম্মুকে যেটা বলে পরামর্শ দেয় কিছুটা। জি। পরামর্শ দেওয়ার পর আমার আব্বু কি করে, যে আমার দাদার উপর অনেক টর্চারিং করে। টর্চারিং করার পর আমার দাদা স্ট্রোক করে মারা যায়। মানে আপনার বাবার অত্যাচারে আপনার দাদা মারা গেল? হ্যাঁ, একটা স্ট্রোক করে। কিসের জন্য সম্পত্তি লিখে দিচ্ছে অন্য মেয়েকে, ওনার ছেলে থেকে। তো আমার আম্মুকে অনেকভাবে সই নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার আম্মু দেয় না। আমার আম্মু চিন্তা করে যে আমার ছেলে আসছে, আমার গর্ভে একটা আসতেছে, তো ওরও তো ভবিষ্যৎ আছে। না দেওয়ার কারণে আমার আম্মুকে ওনারা ছাইড়া দেওয়ার হুমকি দেয়। আমার আম্মুকে বিভিন্ন ভাবে টর্চারিং করে, ছেলে দেয়া, যেমন বাইরের কিছু লোক দিয়ে আমার আম্মুকে টর্চারিং করে। তো করার পর আমার আম্মু এক সময় দেখা যায় যে বাধ্যতামূলক আমার বাবার বাসায় ভাড়া থাকে। পরিচয় দেয় না যে ওনার হাজবেন্ড। আমার ভাইয়াও ডাকতে পারে না যে এটা আমার বাবা, ডাকলে আমার ভাইয়াকে মারধর করে আর কি। আমি ঠিক এই জায়গাটা একটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে যে আগে যেখানে শ্বশুর বাড়ি ছিল ওই জায়গায় সে ভাড়া থাকা শুরু করলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানুষে জানে তো যে ওনার ওয়াইফ। ভাড়া থাকা শুরু করলো ঠিক বুঝলাম না। আপনার আম্মা তো ওখান থেকে চলে গেলেও পারতো, সম্পত্তিগুলো তো কেউ নিতে পারতো না, কেন ভাড়া থাকলো? বাইরের দিক দিয়ে বিভিন্ন ভাবে আমার আম্মুকে টর্চারিং করা হয়, যেমন মানে একটা মেয়ের জন্য বাইরে গিয়ে থাকাটা অনেক বেশি টাফ ছিল। হ্যাঁ, কোনো লোকে ভাড়া দিতে চায় না, আর আমার আম্মুর এমন কোন ফ্যাসিলিটি নাই যে অন্য জায়গায় রুম ভাড়া নিবে। তার আমার আম্মুরও আত্মীয় স্বজন যেগুলো আছে ওগুলো আমার আম্মুকে বোঝে না, টাকার জন্য হেল্প করে যেটাকে বলে। আর আম্মুকে অতটা দেখতে পারে না। তারপর যেটা হয় ভাড়া থাকে, তারপর আমার যেটা বুঝ হয়, আমি যখন হওয়ার পর আমি আমার আম্মুকে যদি জিজ্ঞেস করতাম আম্মু বাবাকে, আম্মু বলতো যে তোমার বাবা নাই, তোমার বাবা মারা গেছে, কিন্তু ভাইয়াও বলতো না যে এটা আমাদের বাবা। তো আমরা ওনাদের বাড়ির চোখেই দেখতাম। ওই বাড়িটা কার নামে ছিল? বাড়িটা ছিল আমার দাদির নামে। দাদি তখন বেঁচে ছিলেন? হ্যাঁ, দাদি বেঁচে। দাদি কি আচরণ করতো আপনাদের সঙ্গে? ভালোই, কিন্তু উনিও আমাদের পরিচয় দিত না যে উনি আমার দাদি। এমনিতে দাদি দেখতাম, কিন্তু বুঝার পরে জানি যে এটা আমাদের আসল দাদি, দাদা দাদি। ওকে, যাই হোক, সে প্রসঙ্গে আমরা আসবো। হ্যাঁ, তারপর যেটা হয় আর কি, আমার আম্মু তখন একটা দাবি করে যে ওনার সম্পত্তি ওনাকে দিতে হবে, ওনার মেয়ে হয়েছে, এখন ওনার মেয়ের নিয়ে কোথায় দাঁড়াবে। তো একসময় ওনাকে বলে যে বাড়ি ছেড়ে তুমি চলে যাও। তখন আমার আম্মু বলে যে চলে গেলে আমি কই যাবো, কই থাকবো, আমার তো এখন ছেলে মেয়ে আছে, তুমি আমাকে কিছু না কিছু একটা দেও। তো যেহেতু জায়গা জমির পর আম্মুকে অনেক টর্চারিং করে, আম্মুকে মারধর করে, মেরুদণ্ড ভাঙিয়ে দেয় পিঠে। আর আমার আব্বু একজন প্রভাবশালী লোক, যেটা বলে নেতা, রাজনীতি করতে। হ্যাঁ, বাবার উপরে কেউ আবার কথা বলতো না। তো আমার আম্মুকে অনেক মারধর করার পর আমার মামা, ছোট মামা, ওনাকে বনসই দেয় যে আমার আম্মু আর এলাকায় কখনো আসবে না, আমার আম্মুকে নিয়ে দূরে চলে যাবো, আর কখনো এই এলাকায় আমার আম্মু ডিস্টার্ব করবে না ওনাদের। তো তারপর আমার আম্মু এটা মেনে নিতে পারে না। আচ্ছা, যে সম্পত্তিগুলো আপনার দাদা লিখে দিলেন আপনার মাকে, সেগুলো কি দলিলপত্র, কাগজপত্র আপনার মার কাছে ছিল? বাট মারধর করার পর ঘরে যত জিনিসপত্র ছিল ওরা নিয়ে গেছে, আমাদের বের করে দিচ্ছে। তারপর আমি তখন বুঝি, প্রায় আমার বয়স, এটা মনে 2002 সালে কিংবা 3 সালের ঘটনা। এগুলো তো পরবর্তীতে আপনার মার কাছ থেকে আপনি শুনেছেন? হ্যাঁ, মারধর যখন করছে সেটা আমার মনে আছে যে আমার আম্মুকে মারছে।
তখন আপনার বয়স কত ছিল? কত যেটাকে বুঝে একদম অল্প অল্প বয়স। বয়স, একবার 5 থেকে কি 6 দেখেছিলেন আপনি ওই সময়টা? দেখছিলাম যে আমার আম্মুকে ঝাড়ু দিয়ে পিটাইতেছে। আমার আম্মু অনেক মোটা ছিল, আর আমার আম্মু চুল পায়ে পর্যন্ত পড়তো। হুম, হুম, হুম। আমার আম্মুকে চুল ধইরা চুল কাইটা দিতেছে আমার আম্মু চুল। এই চুল নিয়ে মানুষের দেখাবি এগুলা। আর আমার আম্মু কিন্তু যেটা বলে মহাখালী শিশু ক্লিনিকে এমবিবিএস একটা ডাক্তার ছিল। আচ্ছা। তারপর আমার আম্মুকে বলে যে তুই কোনো জায়গায় কর্ম করে খাবি, ওই সুযোগটাও তোরে রাখবো না। বড় বড় কাঠের জিনিস ওইগুলা দিয়ে আমার আম্মুকে অনেক মারধর করে, কেউ যে ফিরাই বড়েও পারে না। তো আমি ওইটা দেখে আমি আমার খালারে ডাইকা নিয়ে আসছি যে খালাম্মা আমুরে মনে মন বাড়িওয়ালা মারতেছে। পরে আমার খালাম্মা যায় চলে, আমার খালাম্মা আমার ছোট মামার নিয়ে যায়। ছোট মামা এগুলো শুই না, বলে যে ও তো পাগল হয়ে গেছে, ওর মেন্টালি সমস্যা আছে, ওরে আমরা নিয়ে যাবো, আপনি একটা বোন শুই দেন, আমরা যেভাবে ওকে নিয়ে যাবো। পরে বলে হ্যাঁ নিয়ে যেতে পারো, তোমাদের বোনের এক সত্য আছে, তোমাদের এই এলাকা যেন কখনো দেখি না, আর তোমার বোনের জন্য এই এলাকায় কখনো দেখি না, আর যদি দেখি তাহলে তো বুঝোই কি করতে পারি আমি। তারপর ওরা কি করে যে বোন শুই আমার আম্মুকে নিয়ে আসে, নিয়ে আসার পর ওরা আমার আম্মু কোথায় থাকবে, আমার আম্মু এগুলো মাইনে নিতে পারে না যে আমি এত কিছু করে আমি কেন সম্পত্তির অধিকার পাবো না, আমার ছেলে মেয়ে তো ওদের। তো আমার আম্মু কি করে থানার সাহায্য নেয়, থানার লোকরা আসে, তো আমার আব্বু কিছু টাকা দেয় ওনাদেরকে, আমি যেটা শুনছি আমার খালাম্মার মুখে থেকে। টাকা দেওয়ার পর চলে যায় পুলিশেরা, আর এটা নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করে না, বলে যে তুমি এগুলো করো না, তোমার সমস্যা করতে পারে, আমরা তোমাকে সবসময় পাহারা দিতে পারবো না, দেখা গেছে তোমার হাজবেন্ডের লোক এসেও তোমাকে ডিস্টার্ব করতে পারে, তখন কি করবা। তো আমার যেটা সৎ মা উনি আমার আম্মুকে ডাইকা নিয়ে যায়, নিয়ে আমার আম্মুর সাথে ভালো কথা বলে, হ্যাঁ তোমাকে জায়গা জমি এগুলো আমি ব্যবস্থা করে দেবো, তোমার কোনো সমস্যা হবে না। তো উনি কি করে যে কিছু তাবিজ তোমার যেগুলো বলে পাগল করার মতো কিছু, ওগুলো আমার আম্মুকে খাওয়াই দেয় মাংসের সাথে। তারপর আমার আম্মুর সাথে সাথে আইসা একা একা হাত নাড়ায় নাড়ায় আন্তাজি মান্তাজি কথা বলে, আর একা একা কোরআন শরীফ পড়ে, মানে কিরকম জানি একটা হয়ে গেছে, এক ধরনের পাগলামো। পাগলামি। ছেলে মেয়েদেরকে দেখতে পায় না, কাউকে দেখতে পায় না, মানুষের সাথে কেমন খারাপ আচরণ করে, আর আমার নিয়ে ঘরে থাকে না। ওকে, প্রিয় শ্রোতা, এই পার্টে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা রিয়েল লাইফের একটা ছোট্ট পার্ট, এরকম যেখানে অনেক বেশি প্রশ্নবিদ্ধ হতে পারে, যুক্তি একেবারে নাও খাটতে পারে, বাট দিস ইজ আ পার্ট অফ লাইফ। যেমন আমরা অনেক সময় ভূতের অনেক ধরনের গল্প শুনে থাকি, যেটা কারো কারো কাছে একেবারে আজগুবি, কারো কারো কাছে কোনো যৌক্তিকতাই নেই, কারো কারো কাছে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। এই যে ঘটনাটিও বললো তাবিজ কবজের ব্যাপারটি, সেটাতে বিশ্বাস অবিশ্বাস করা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা জীবনের একটা অংশ। বিশ্বাস করবেন কি করবেন না সে বিষয়টি আপনার উপর আমরা ছেড়ে দিলাম, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে জীবনের গল্প যেহেতু প্রচার করছি, সুতরাং ও যেটা ফিল করেছে সেটা ও বলার অধিকার রাখে, সুতরাং ওটাও বলবে। হ্যাঁ, তারপর যেটা হয়, আর আম্মু আমার বাসায় থাকে না। তো আমার ভাইয়া তখন ধরেন 10-12 বছর, আমরা এক ভাই এক বোনই। তারপর আমার আম্মু কি করে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, রাস্তায় দৌড়ায় যায়, অনেক দূরে দূরে দৌড়ায় জায়গা। আর আমি যদি হাত ছাড়ি আমাকে হাত ছাড়ে না, আমাকে গলা টিপা ধরে, আমার বুকের উপরে দাঁড়ায় থাকে, আমাকে অনেক মারধর করে। আর আমি খালি বলতাম আম্মু তুমি এটা কি করতেছে, তুমি কি পাগলামি করতেছে নাকি, আমি এগুলো বলতাম, আমি ডরে আম্মুর কাছে যাইতাম না। তারপর আম্মু আমাকে নিয়ে যেত, আম্মু আমাকে খুব লাইক করতো, মানে মানসিক ভাবে ঠিক ছিল, একটা রান্না বান্না বলেন, গোসল করেন, সব দিক দিয়ে ঠিক, কিন্তু একা একা কথা বলতো। এরকম করতে করতে আমার ভাইয়া আমার আম্মুকে আর কেয়ার করে না, আমার ভাই আমার ছোট খালার কাছে চলে যায়। একটু জানতে চাই আপনার ভাইয়ের সাথে আপনার বয়সের ডিফারেন্স কত? আমি আমার ভাই 7 বছরের ছোট। ওকে, হ্যাঁ, তারপর যেটা হয় যে আমার ভাইয়া গাড়ি লাইনে ডিউটি নেয় আমার মামার সাথে। খালের বাসায় গিয়ে? হ্যাঁ। তো খালের বাসায় গিয়ে সে গাড়ির লাইনে ডিউটি নিল। হ্যাঁ। কি ডিউটি ছিল এটা? যে হেল্পারি করে বাসে। ওকে, হ্যাঁ, তারপর আমি আমার আম্মুর কাছে থাকি, আমার আম্মুর সাথে আমি ঘোরাফেরা করি, কিন্তু আমাকে কেউ তখন আর অতটা গিয়ে করে না যে ও পাগল আমি করুক, সমস্যা কি, মেয়েটা আমাদের কাছে থাকে। কিন্তু কি আমাদের আপনার যে সৎমা ছিল তার ঘরে কি সেই সময় কোনো সন্তান ছিল? হ্যাঁ, 2 ছেলে 1 মেয়ে ওনার ঘরে এখনো বর্তমান আছে। তারপর যেটা হয় যে আমার আম্মু আমাকে নিয়ে যায়, রাস্তায় থাকি আমরা, থাকা জায়গা নেই গা। 2004 সালের কথাটা আমার মনে আছে, তখন একটা গ্যাঞ্জাম হয়। রাস্তায় কিভাবে থাকলেন? দেখা গেছে কোন দোকানে সাইডে আমরা প্রথমে বসে থাকতাম, আম্মু বসে থাকতো, আম্মুর কোসে যেটাকে বলে, আম্মুর কোসে আমি মাথা দিয়ে রাখতাম, আম্মু আমাকে কাপড় দিয়ে ঢাকা রাখতো, ঢাকা আমরা শুয়ে থাকতাম। আর আমার মনে আছে খুব শীতের দিন ছিল, তখন কি হইতো যে আম্মু আমাকে নিয়ে একটা দোকানের সাইডে আম্মু শুয়ে থাকতো, শাটারের ওই সাইডে আমি শুয়ে থাকতাম, আম্মু বাইরে শুয়ে থাকতো, আম্মু আমাকে জড়াই দিয়ে কাপড়ের ভিতরে পেঁচাই নিয়ে শুয়ে থাকতো, আম্মু সাইডে শুয়ে থাকতো। কিন্তু আমার ফ্যামিলিটা ওরা ভাবতো না যে মেয়েটাকে আমি রাখি বা ওরে এক ঘরে বন্দি করে রাখি, কোনো সময় করতো না, আমার ফ্যামিলি দিকে একটা কেয়ারই করতো না। তারপরে এইভাবে আমরা রাস্তায় থাকতাম, আমার ভাই দেখলে আমাদের সাথে দেখা করতো না, কথা বলতো না। আমার আম্মু আমার ভাইয়াকে খুব লাইক করে, ভাই কি বলবো, এতটাই লাইক করে যে আমার থেকে আমার ভাইয়ের খুব লাইক করে। আমার ভাইয়ের কিছু হইলে আমার মনে হয় আম্মু খুব টেনশন করে, আম্মু বলে যে আরে তোর ভাইয়ের দেখে আসি, এটা। তো আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে একদিন দুপুরবেলা বনানি আইসা ফুটপাতে চা বেছে, চা খাই আমার আম্মু আর আমি। তো আমার ভাইয়াকে দেখি যে বাসের ভিতরে যে ডাক দেওয়া লোক নেয় না, তো আমার ভাইয়া ডাক দেওয়া লোক নিতেছে, আমার ভাইয়ের আমি দেখে জাহিদ ভাই করে ডাক দিই। তো ডাক দেওয়ার পরে ভাইয়া দাঁড়ায় দেখা, ও আর কথা কয় না। আপনার ভাইয়ের নাম ছিল জাহিদ? হ্যাঁ। তো দেখে আমার বলতেছে তোরা এনে, পরে আমাকে ভাইয়া মায়ে দেখতে চাইছে, তোমার মায়ের কাছে যাও। মার কাছে গিয়ে আমার এখন সময় নাই, 16 টাকা দেয় আমার আম্মুরে। 16 টাকা দেওয়ার পর বলে আমি যাই, আম্মু আবার ডাক দেয় অনেক, যাই একটু কথা শুনতে, বাবা তোর চেহারা একটু দেখমু, কিন্তু ভাইয়া আম্মুর সাথে কথা বলে না, ভাইয়া চলে যায়।
পরের দিন আমি আর আম্মু টঙ্গিতে আমাদের খালার বাসায় যাই। যাওয়ার পরে আমি ভাইয়ের জন্য দাঁড়ায় থাকতাম আমরা। পরে ভাই কখন আসবে, আসলে কিছু টাকা দিবে, আমরা ওই টাকা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো ভাইয়া আসলো, আসার পরে তো আমি আমার ভাই বলতেছি, ভাইয়া আপনার সাথে ভাই দেখা করতে চাই, মার সাথে একটু কথা কইবেন। পরে ডাক দে। পরে ভাই আসতে, বাপ কেমন আছো, একটু জড়াই ধরলে না। এই তুমি আমার জড়াই ধরবে না, কেন জড়াই ধরতেছো? এই তোমার শরীরে কি অবস্থা, নোংরামি অভ্যাস, কি আমার জড়াই দরকার? তুমি আমার রাস্তায় দিতে ডাক দিবা না। তোমার মতো ফকিনের লোকের রাস্তায় কথা বলে মানুষ আমার মান সম্মান চলে যায় না। আমার ভাই আমার মারে এগুলো কইতো। তো মায়ের কষ্ট নিত না মনে, আমি কষ্ট নিতাম। আমি মনে করতাম যে ভাই এরকম বড় লোক দেখে আম্মুর এরকম করে। আর আমার সাথে ভাই কথা কইতো না, রাস্তাঘাটে দেখলে একটা সামনে বোন বলে আদর করতো, ওরকম করতো না। আমার খালতো বোনের মেয়ে দুইটা ছিল, ওদের তো অনেক লাইক করতো আমার ভাইয়া। ওদের পড়ালেখা সবকিছু চালাইতো আমার ভাইয়া, বই টই যা বলেন, খাতা বলেন, সবকিছু চালাইতো। কিন্তু আমাকে কোনোদিন 2 টাকা দিত না, আর আমি চাইতাম না, আমি খুব ভয় পেতাম ভাইয়ারে। তারপর যেটা হয়, আমার খালার বকাবকি করে, তুই আমার ছেলেটা নষ্ট বানাইছিস, আমার ছেলেটা আমার দেখতে পায় না, আমার ছেলেটা কি করছিস তোরা, আমার ছেলে আমাকে দেখতে পায় নাকি। এরা বলছে দেখে না, আমার খালা তকাতকি করে, আমার আম্মু তকাতকি করে। তারপর আমার ভাই আমার আম্মুকে কোমরে বেল দিয়ে মারতে যায়। তো আমি আমার ভাইয়ের ধরে দেখে, ভাই মারে না মারে আমাকেই মারে, অনেকগুলো থাপ্পড় মানে, অনেকগুলো ঘুষি মারে। আর কখনো এদিকে যদি দেখি তাহলে ঠ্যাং ভেঙে দিমু, তোর মারে না কখনো আবি না, এই মুখ তোরা কখনো দেখাবি না। মা বলে ডাকতো না ওনাকে? আর না, কখনোই আমার মানে মা বলে ডাকতো না। আমার মা ভিক্ষা করতো দেখে অবহেলা করতো। ও মানে ওই সময়টা তো উনি ভিক্ষা করতেন? হ্যাঁ, আমরা তো খাইতে পারতাম না। তো আমার আম্মু আর আমি চা খাইতাম, আমি চাইতাম, আম্মু তারা থাকতো। আপনার তখন বয়সটা কত, আপনার যদি মনে থাকে, মানে যে সময়টা আপনি লোকজনের কাছে চাইতেন, আপনার মা কি করতেন? বয়স কত সঠিক আমি বলতে পারি না, তখন 2005 সালের ঘটনা এটা। 2005 সালের ঘটনা, তার মানে খুব বেশি দূরে তো না। হ্যাঁ, আপনার যদি এখন 18 বছর হয়ে থাকে, তাহলে 2005 সালে তো বুঝতে পারছেন প্রিয় শ্রোতা, ও মোটামুটি বড়ই ছিল সেই সময়টাতে, হ্যাঁ। বছর দশকের মতো বয়স। ওকে, হ্যাঁ, তারপর? তারপর ভিক্ষা করতে গেলে সময় বাসা বাড়িতে যদি চাইতে যেতাম, তাহলে ওনারা বলতো, কাজ করে খাইতে পারো না, ভিক্ষা করো কেন? তোমার আম্মুর দেখতে সুস্থ সবলে মনে হয়, কিন্তু আম্মু হাঁটতে পারতো না, অনেক কষ্ট করে হাঁটতো। আমার এমবিবিএস ডক্টর, সে ভিক্ষা করছে? বিশ্বাস যদি, অনেক জায়গায় আম্মু আমাকে নিয়ে গেছে হেল্প করার জন্য, ওনার অনেক পরিচিত লোক ছিল। দেখা গেছে যে আপনার মতিঝিল টিএনটি কলোনি আসছে না, ফকিরাপুল, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে একটা আমার মামা ছিল। তো আমার মামা একটা সরকারি জব করে, উনি ওই কোয়ার্টার পাইছে। আমার আম্মু কিন্তু তখনও ব্রেন ভালো। আম্মু আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তো ওইখানে কলোনিতে আমাদের ঢুকায়। ঢোকার পর আমার মাম্মি যেটা, উনি আমাদের এই অবস্থা দেখা উনি আমাদেরকে ঘরে নেয় না। উনি বলে, তুমি নিচে বসো, এই সিঁড়িতে থাকবা, আমি খাওয়া দাওয়া যা যা লাগে ব্যবস্থা করবো। কিন্তু তখন আমাদের হেল্প করে না। আপনার মার একটা মানসিক বিকলাঙ্গ অবস্থা তৈরি হয়েছিল সেই সময়টাতে, আসলে উনি এমবিবিএস থাকলেও ওনার কিছু করার নেই, হ্যাঁ। কারণ উনি তো মানসিকভাবে অপ্রকৃতস্থ। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় শ্রোতা, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে মনি আছে আমাদের সঙ্গে। মনি তার জীবনের গল্প নিয়ে এসছে এখানে, এবং মনির জীবনের গল্প কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। আমরা শুধু বলতে চাই, প্রত্যেকটি জীবনের গল্পই আমাদের কাছে অসম্ভব রকমের মূল্যবান, এক একটি রত্ন হচ্ছে এক একটি জীবনের গল্প। হ্যাঁ মনি, তারপর একদিন হয়, আমরা আমাদের ওইখানে এক জায়গায় যাই চাইতে। আমি আবার একটু খেলার অভ্যাস ছিল বেশি। জি। তো যাওয়ার শেষে একটু খাওয়া দাওয়া হয়েছে, একটা বাসা আমাদের খাইতে দেয়। ওই দিনকে আবার ওনার বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল। খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায় আমার আম্মু। তো আমার আম্মু এক গাছের নিচে বসে থাকে, আমি একটা মেয়ের সাথে খেলতেছিলাম। মেয়েটা বলে, তোমরা কি করো? আমরা বলি, আমরা চা খাই। তোমাদের এখানে বাড়ি আছে? আমি বলি, হ্যাঁ আমাদের এখানে বাড়ি আছে। আমার আম্মু ফুলের ব্যবসা করে, আমার আম্মু ফুলও বেচে খায়ও। আমি আবার একটু মিথ্যে কথা বলি। তো ওরা অনেক বড় লোক দেখতাম, তো এর জন্য এসব কথা বলতাম। ও বলে, আমি ফুল কিনে দিব আমারে কয়টা, আমি তোমার টাকা দিব। আমি ফুল তো নাই, তুমি আমাদের বাসায় যাবা, গেলাম তোমার ফুল এনে দিব, সমস্যা নেই, এটা বলি। মেয়েটা আবার ওর আম্মুর কাছে গিয়ে বলে, আম্মু আমি ওদের কাছে যাই, ওনারা ফুল দিব। তো ওর আম্মু আবার ওটা নেগেটিভ ভাবে নেয়। নেওয়ার পর ওর আম্মু বলে কে যে, ও ফুল নিতে যাবো না, এগুলো বাচ্চা চুরি করার কথা বলতেছে, নিশ্চয় ওরা বাচ্চা চোর। এটা বললা আমার আম্মুকে নিয়ে ধরে নিয়ে যায়। আমার আম্মুকে ধইরা আমার আম্মুকে অনেক টর্চারিং করে ভাইয়া, এতটাই টর্চারিং করে, আমার আম্মুর গায়ে হাত তুলে 2টা লাঠি দেওয়া, ওরা পিটায়। আমার আম্মু এমনি তো অসুস্থ, আরো পিটায় আমার আম্মুরে। আর আমাকে বলে, স্বীকার কর তোরা বাচ্চা চুরি করস, স্বীকার কর। যতই বলতেছি যে না আমার আম্মু বাচ্চা চুরি করে না, কিন্তু কেউ বিশ্বাস করে না। বলকে স্বীকার কর, তাহলে তোর আম্মুরে মারবো না। তারপর আমি বাধ্যতামূলক স্বীকার করি, হ্যাঁ আমার আম্মু বাচ্চা চুরি করে, আমি এরকম এরকম মেয়ে নিয়ে যায়, আমার আম্মু চুরি করে, এগুলো আমি বলি। দেখতেছি যে আমার আম্মুর মারতেছে, তা আমার আর করার কিছু উপায় না। আম্মু আমার বলতেছে, মিথ্যা কথা বলতেছে না, সত্য কথা বলো, ওনারা আমার কি মারধর করবো। তারপরে ওরা আমার আম্মুকে মারধর করে, বলে যে ও বাচ্চা মানুষ বলছে এটাই সত্য। তারপর উত্তরা থানাতে কয়েকজন পুলিশ আসে, আসার পর আমার আম্মুকে আর আমাকে ধরে নিয়ে আসে। একদিন থানায় থাকি, সকালবেলা যাই, বিকেলবেলা আমাদেরকে মিরপুর যেটা বলে ফকিরখানা, ওইখানে ট্রান্সফার করা হয়। তখনও কিন্তু আমার আম্মু আমাকে গায়ে তুলে না, আম্মুকে বলে, তুমি কেন বললা যে আমরা বাচ্চা চুরি? মা তোমার তো মারতেছে, আমি তো সহ্য করতে পারতেছি না। তো আম্মু আর আমাকে কিছু বলে না। তো ওইখানে আবার পড়ালেখার সুযোগ আছে ভাইয়া। তো প্রথমে আমাকে একটা পড়ার যেখানে এখানে ভর্তি করে দেয় একটা রেশমা আপা, ওনার কথা না বললেই হয় না, উনি আমাকে পড়াশোনার দিক দিয়ে অনেকটা হেল্প করে ওই সময় ফকিরখানাতে। হ্যাঁ, তো এখানে আমাকে পড়াশোনার মধ্যে প্রথমে আমাকে আট করালো কিছু। তো আট করার পরে প্রথমে ওইখানে আমি ফার্স্ট হয়ে যাই।
ওখানে থাকি প্রায় 2 মাসের মতো। আচ্ছা ফার্স্ট হওয়ার পরে ওনারা আমাকে চিন্তা করলো যে আমাদের পুবাইল একটা ফকিরখানা আছে, ওইখানে ট্রান্সফার করে দিবে আমার মা মেয়ে দুজনে। তো এখানে আমাদের ট্রান্সফার করে দেওয়ার পর ওইখানেও একটা স্কুল আছে মেয়েদের জন্য, ওখানে স্কুলে আমি ভর্তি হই। হওয়ার পর প্রথমে 1-এ পড়ি, 1-এ আমার প্রথমে পরীক্ষা দেওয়ার পর আমার রোল করে 1, ভালো পড়াশোনা করতেছে। ওইটা আবার একটা যেটাকে বলে হেড অফিসার, উনি আবার ছিল হিন্দু। তো জি। উনার মেয়েটাই নাকি দেখতে বলে আমার মতো ছিল, তো মেয়েটা নাকি বলে মারা গেছে। তো আমাকে খুব লাইক করতো আচ্ছা। সবার থেকে, মানে ওইখানে নাহলে 9-10 হাজার লোক ছিল। ভিক্ষুক? হ্যাঁ মানে তো ওখানকার একটা আমল ছিল যেটা ভিক্ষুক ধরে ধরে নিয়ে নেওয়া, মানুষের ভালো করার জন্য ইয়ে করতো। যে বাইরে থেকে খেলোয়াড় নাকি আসবে তখন ভিক্ষুক ধরে নিয়ে যেত, ওকে। ওরকম করতো। তো ধরে না আমি আবার পড়াশোনা ভালো করতাম। তো ওইখানে যেটা হয়, একদিন বৃহস্পতিবার দিন একটা মিটিং হয়। হওয়ার পর প্রশ্ন করে মেয়েদের যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল কি, কি জন্য মেয়েরা পর্দাশীল করে, যে উত্তরটা দিতে পারবা তার জন্য সারপ্রাইজ আছে। তখন প্রথমে বললাম যে মেয়েদের সবচেয়ে পর্দাশীল হচ্ছে মেয়েদের মাথায় কাপড় দেওয়া আর একটা ছেলের সামনে যাওয়া না, যে একটা নিজের একটা যেটা ওয়েট, মাথায় কাপড় দেওয়া, চলাফেরা সবসময় ভদ্রভাবে নম্রভাবে থাকা। তো এই কথাটা বলার পরে স্যার এটা গুরুত্ব সহকারে নেই। তখন আমাকে একটা পুরস্কার দেয় যেটা সাবান, ওতে ফার্স্ট আমার পুরস্কার সাবান, একটা সাবান পাই বিদেশি। তো সবাই আমাকে মানে ওই হুমটার ভিতরে নাম হয়ে যায়, মনি পুরস্কার পাইছে, খুব খুশি লাগছিল। ওকে। তারপর ওইখানে আবার 16 ডিসেম্বর দিন খেলা হইতো, সবগুলা খেলায় নাম দিই। তো আমি বিস্কুট খেলাতে প্রথম হই, ছবি আর্ট করাতেও প্রথম হই, আচ্ছা আবৃত্তি পাঠ করাতে আমি সেকেন্ড হই, তারপর আপনার গান করাতে সেকেন্ড হই। আচ্ছা। 4টা পুরস্কার একসাথে আনি, আমার পুরা ইয়েটাই একবারে নাম হয়ে যায়, মনি পুরস্কার পেয়েছে। তার মানে আপনার বোঝা যাচ্ছে যে আপনার শৈশবটা প্রচন্ড রকম ভাবে ভালো কাটার একটা জায়গাতে আপনি হ্যাঁ, চলে গেলেন। হ্যাঁ। কিন্তু ওইখানে ভালোই, তো ওনারা আমাকে দিতে চাচ্ছিল না, তখন আমি 3-তে উঠে যাই। আচ্ছা। তো উঠানোর পর এর ভিতরে আমার একটা অসুখ হয়ে যায়, ওই ঘুমের ভিতরে। ওইখান থেকে কিন্তু বের হওয়া যায় না, এই ভিতরে সবকিছু ওখান থেকে বের হতে বের দেয় না? হতেই দেয় না। ওইখানে আবার হাতের কাজ চলে, শাড়ি, বিভিন্ন ডিজাইন, ফতুয়ার কাজ, এগুলো চলে। আমি আবার ফতুয়ার কাজ করতাম। ওইখান থেকে আপনাদেরকে এগুলো করে নেওয়া হতো? হ্যাঁ হ্যাঁ, করে বিনিময়ে নিয়ে আপনাদেরকে কি দিত? খাবার? টাকা দিত না, টাকা খাবার দিত? তো আছেই, টাকা দিত। তো আবার বাজার ওইখানে- করতে হলে আপনারা কোথায় যেতেন? আমরা বাজার করবো, ওইখানে একসাথে রান্না করে সবাই সিরিয়াল ভাবে দিত। আচ্ছা, টাকাগুলো কি করতেন আপনারা? আর আমরা যে টাকা, ওই টাকা হাতে রেখে দিতাম। তারপর দেখা গেছে একটা দোকান আছে আপনার, ওখান থেকে কি কেউ ভালো হয়ে তাকে ছেড়ে দিত পরবর্তীতে? না, ভালো তো হইতেই দিত না। যেমন আপনাকে ধরে নিয়ে গেছে, হুম। তো আপনার একজন আত্মীয় স্বজনের মাধ্যমে আপনাকে আসতে হবে ওইখান থেকে। হুম। ওইখান থেকে আপনার হেড অফিসে যাইতে হবে তেজগাঁ থেকে আপনার বন সই কইরা ওইখান থেকে ছাড়াই নিয়ে আসতে হবে। আর